আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টে পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ডক্টর ইউনূস অনেকগুলো দেশে সফর করেন। এখানের মধ্যে 2-3টা সফর ছাড়া আর সকল সফরই ছিল ওনার ব্যক্তিগত সফর এবং বাংলাদেশের জনগণের টাকা দিয়ে তিনি ব্যক্তিগত সফর করেছেন। এবং বিশ্বের 3-4টা দেশ ছাড়া আর কোনো দেশে তিনি রাষ্ট্রীয় মর্যাদা পাননি, বরং বেইজ্জত হয়েছেন। এবং বিশ্বের যে সকল দেশের মধ্যে তিনি সফরে গিয়েছেন ওই সকল দেশের হাতে গোনা 1-2টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে তিনি দেখা করতে পেরেছেন এবং বৈঠক করতে পেরেছেন। অনেক দেশের রাষ্ট্রপ্রধান তার সাথে বৈঠকও করেননি এবং দেখাও করেননি, তাকে ইগনোর করেছে। এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আগে যে সকল চুক্তি ছিল, ডক্টর ইউনূস ওই সকল দেশে ভ্রমণ করার পর, সফরে যাওয়ার পর ওই সকল দেশের সাথে সকল চুক্তি বরং ওই দেশ বাতিল করে দিয়েছে। তিনি বিভিন্ন দেশের মধ্যে গিয়েছেন বাংলাদেশের জন্য কিছু জিনিস অর্জন করবে, কিন্তু অর্জন তো করেনি, বরং বেইজ্জতি করেছে ডক্টর ইউনূসকে এবং আগের সকল চুক্তিও বাতিল করে দিয়েছে বিভিন্ন দেশ। এবং এই ডক্টর ইউনূস দেশের মধ্যে যখন প্রধান উপদেষ্টা হয়, ওয়াকারুজ্জামানের সাথে যোগসাজশ করে 3-4 মাস মোটামুটি সকল কিছুই ঠিক ছিল, দেশ পরিচালনা করছিল। যখন দেখতে পাচ্ছে যে ওয়াকারুজ্জামান সকল বিষয়ে পাওয়ার খাটাচ্ছে, তার প্রভাব বিস্তার হচ্ছে, তখন আস্তে আস্তে করে এই ডক্টর ইউনূস ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার প্ল্যানিং এ নেমেছিল। কিভাবে প্ল্যানিং এ নেমেছিল? ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিল এবং রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তার দুটাই চেষ্টায় বিফল হয় ওয়াকারুজ্জামানের ক্ষমতার কাছে। পরবর্তী সময়ে তিনি বুঝতে দেননি ওয়াকারুজ্জামানকে যে তাকে যে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দিতে এখনো তিনি চেষ্টা করছেন। ওয়াকারুজ্জামান কিন্তু আওয়ামীপন্থী না, ওয়াকারুজ্জামান মধ্যপন্থীর একজন সেনাবাহিনী। এক একজনে এক এক রকম ওয়াকারুজ্জামানকে মনে করে। কেউ মনে করে জামাতপন্থী একেবারে, কেউ মনে করে মধ্যপন্থী, কিন্তু আমার কাছে ওয়াকারুজ্জামানকে মধ্যপন্থী সেনাবাহিনী মনে হয়। মানে কোনো এক পক্ষের এককভাবে তিনি মতাদর্শ পালন করেন না, এইরকমই আমার মনে হয়। এখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এই 14 মাস পরেও কিন্তু বিপাকে পড়ে গিয়েছে। কেন বিপাকে পড়ে গিয়েছে? তিনি সকলের মন রক্ষা করতে চেয়েছিল, ডক্টর ইউনূসেরও মন রক্ষা করতে চেয়েছে, সেনাবাহিনীরও মন রক্ষা করতে চেয়েছে এবং দেশের সকল রাজনৈতিক দলের মন রক্ষা করতে চেয়েছে। এই মন রক্ষা করতে গিয়ে তিনি এখন গ্যারাগলে পড়ে গিয়েছে। কিছুদিন আগে যে সেনাবাহিনী জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেখানে কিন্তু তার হালকা কিছু ইন্ধন না থাকলে এই বিষয়গুলো হয় না। এখন সকল জেনারেলদের বিভিন্ন বিষয়ে তিনি এখন ক্ষোভের শিকার হচ্ছে এবং ডক্টর ইউনূসও চাচ্ছে একেবারেই সেনাবাহিনীর যে সকল জেনারেল আছে এবং অন্যান্য যাদের উপর পদক্ষেপ নেওয়া হবে, যাতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কোনো মাথা না কামায়। এইদিকে আবার তিনি জেনারেলদের পক্ষ কিছু কথা বলছে, আবার ডক্টর ইউনূসের সাথেও যোগসাজশ করতে যাচ্ছে। কারণ এই সকল বিষয়ের কারণে সকল পক্ষে তিনি কালার হয়ে গিয়েছে। কালার হওয়ার পরে তিনি সম্পূর্ণরূপে বিপাকে এবং ডক্টর ইউনূস এবং তার গ্যাংরা চাচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য। ওয়াকারুজ্জামানকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে তারা সেনাবাহিনীর প্রধান বানাতে চাচ্ছে। কিন্তু এখনো কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের মেয়াদ রয়ে গিয়েছে সেনাবাহিনীর প্রধান হিসেবে। তো এর আগে কিভাবে সরাবে? এখন তারা এই কারণে বুঝাতে যাচ্ছে বাংলাদেশে তো কোনো সংবিধান নাই, সংবিধান মেনে কিছু চলছে না, কিছু মানছে কিছু মানছে না, তাই মেয়াদ থাকলো কি না থাকলো কি, প্রভাব খাটিয়ে যদি কোনো একটা কিছু করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে নির্বাচন আগে সরিয়ে দেওয়া যায়। এখন এই সকল বিষয়গুলো করার মেইন রিজনটা কি? মেইন রিজন বা কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে যদি সরিয়ে দেওয়া যায়, তাদের মনের মতো একদম 100% সিউরিটিওয়ালা কোনো সেনাবাহিনীর প্রধানকে বসাতে পারে, তারা তাহলে তাদের ইচ্ছা মতো সকল কিছুই করতে পারবে, যেটা চাইবে সেটাই হবে। যে সেনাবাহিনীকে টার্গেট করবে, যে সেনাবাহিনীকে সন্দেহ হবে, তাকে চাকরিচ্যুত করবে, তাকে সাজার আওতায় আনবে, বাংলাদেশে যা ইচ্ছা তা করতে পারবে। এখন হয়তো বা ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে পছন্দ না করলেও তাদের অনেক ব্যাপারে তিনি বিরোধ জানায় বা অনেক কথা শুনে না, তিনি ওনার মতো করে চলে, সেই ব্যাপারটাই তাদের পছন্দ হচ্ছে না। এখন এই সকল বিষয়ের কারণে গত 1-2 দিন আগে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে যখন ভারতের গোয়েন্দার 4জন সেনাবাহিনী বাংলাদেশে ছিল, ওই সকল বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ভারতের ওই সকল সেনা কর্মকর্তারা ওনাকে সাপোর্ট দিবে, বিভিন্ন বিষয়ে লজিস্টিক এবং অন্যান্য বিষয়ে সাপোর্ট দিবে, ওনাকে সিউরিটি দিয়েছে যে কোনো প্রবলেম হলে আমরা আপনার পাশে আছি। এবং ভারতের সহায়তা কিন্তু তিনি একটা কনফিডেন্স পেয়েছে, হয়তোবা ওনাকে এই ডক্টর ইউনূস সরকার যত মেটিকুলাস ডিজাইন করুক, হয়তোবা সেনাবাহিনীর প্রধান পদ থেকে
সরাতে নাও পারে। কিন্তু ভারতের যদি স্বার্থ হাসিল না করে এখন এই পরিস্থিতিও, তাহলে কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের লাইফ রিস্কও হতে পারে। যতই আপনি পরিবেশ সুন্দর দেখেন, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এইদিকে ডক্টর নিউজও সরাতে চাচ্ছে, অন্যদিকে যদি ভারতও চায় রয়ের মাধ্যমে ওনাকে একটা কুকরিয়ে হত্যা করে ফেলার, সেটাও কিন্তু হয়ে যেতে পারে। তাই সকল দিক থেকে এখন ওয়াকারুজ্জামান নিশানায় আছে। ওয়াকারুজ্জামানের একটা স্টেপ যদি তিনি ভুল পদক্ষেপ নেয়, তাহলে ওনার জীবনও চলে যেতে পারে। সেনাবাহিনীর প্রধানের পদ যেরকম অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রভাবশালী, তেমন লাইফ রিস্কও থেকে যায়। কারণ বাংলাদেশের ইতিহাসে তাই হয়েছে এবং তাই বলে। বাংলাদেশের ইতিহাসে যেমন সেনাবাহিনীর প্রধানরা ক্ষমতায় এসেছিল এবং জেলও খেটেছে এবং অন্য সেনাবাহিনীর দ্বারা মৃত্যুবরণও করেছে। এটা আমরা দেখেছি জিয়া রহমানের ক্ষেত্রে, এবং এর সাথে কিন্তু স্বৈরশাসক ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল। পরবর্তীতে 9 বছর শাসন আমলের পরে কিন্তু মরতে মরতে বেঁচে গিয়েছিল। পরবর্তীতে 9 বছর দেশ শাসন করেছে, 10 বছরে জেল খেটেছে। তাই ওয়াকারুজ্জামানের ভাগ্যে কি আছে সেটা একমাত্র আল্লাহ জানে। তাই ওয়াকারুজ্জামান এখন সতর্কতার সহিত চলাফেরা করছে, ভারতের সাথে আতাত করার চেষ্টা করছে। কারণ সবাই সবার জীবনকে ভালোবাসে। কারণ বেঁচে থাকলেই তো সকল কিছু করতে পারবো, মরে গেলে কি আমার পক্ষে কিছু করা সম্ভব হবে? সেটাই ওয়াকারুজ্জামান এখন বুঝতেছে। সেই কারণে ওয়াকারুজ্জামানের আগের থেকে অ্যাক্টিভিটি কিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু তার মানে এ না যে তিনি খুব ইজিলি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে এবং ভারতের কথা সকল কিছু মেনে নিবে। কিন্তু শেষ পর্যায়ে হয়তো বাধ্য হয়ে অনেক কিছু মেনে নিতে পারে। আর যদি উনি কিছু নাও মানে, দেশের এই পরিস্থিতি দেখে সেনাবাহিনীর এক অংশ দেশের মধ্যে মার্শাল ল জারি করারও প্ল্যানিং করতে পারে, এই ওয়াকারুজ্জামানকে কু করে হত্যা করে বা বন্দী করে যে কোনো কিছু একটা করে। কারণ দেশের মধ্যে ওই রকম পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। দেশের সকল জায়গায় জ্বালাও পড়া হচ্ছে, দেশের সকল সেক্টরের লোক রাজপথে নেমে আন্দোলন করছে, দেশের খুব নিম্ন শ্রেণীর লোক আন্দোলনে নামার জন্য বসে আছে, দ্রব্যমূল্যের দাম বাড়তি, আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আন্দোলনে নামার জন্য বসে আছে, দেশের পরিস্থিতি ঘোলাটে, এবং দেশের মধ্যে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই। গুম হত্যা সকল জায়গায় বেড়ে গিয়েছে, সকল ভার্সিটিতে কলেজের মধ্যে রক কেটে কেটে মানুষকে ফেলে দেওয়া হচ্ছে। চট্টগ্রামের মধ্যেও আজকে একজনকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে পায়ের রক কেটে সাগর পাড়ের পাশে ফেলে দেওয়া হয়েছে। এবং জগন্নাথ ইউনিভার্সিটির মধ্যে দেখতে পেলাম ছাত্রদলের এক কর্মীকে পায়ের রক কেটে ফেলে দেওয়া হয়েছে। সেটা নিয়ে এখন ছাত্রদল আন্দোলনও করতেছে। তাই দেশের সার্বিক পরিস্থিতি এমন এক অবস্থায় আছে, একে তো দুর্ভিক্ষ অঘোষিতভাবে চলছে, দ্বিতীয়ত অঘোষিতভাবে গৃহযুদ্ধ চলতেছে, এবং দেশের মধ্যে ফিলিস্তিনের একটা ভাইব চলে আসছে। গাজার মধ্যে যে পরিস্থিতি, না খেয়ে মানুষ আছে, এরকম 30% মানুষ এখন না খেয়ে আছে এরকম মনে হচ্ছে। তাই এই পরিস্থিতিতে একদম পারফেক্ট সময় হচ্ছে মার্শাল ল জারি করার পর দেশের মধ্যে একটি নির্বাচন পরিস্থিতি তৈরি করে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে নির্বাচনী সরকার হাতে ক্ষমতা তুলে দেওয়া সেনাবাহিনীর। এটাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। এখন এটা কি হবে, নাকি ওয়াকারুজ্জামান নিজেই ভারতের সাথে সকল কিছু যোগসাজশ করে গোপন বৈঠক যেটা হয়েছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে নিবে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। তাই দেখতে থাকুন আগামীতে কি হয়। ধন্যবাদ সকলকে।